প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সীমাঞ্চল জ্ঞান কেন্দ্র। আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম কান্তিরপা, পূর্ব ফতেপুর, মাংনাভিটা থানা, করণদিঘি। জামিয়া আল ফুরকান মাহাদ উমর বিন আল খাত্তাব লিতাহফিজুল কোরআন ওয়াল উলুম আল ইসলামিয়া একটি সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে সামাজিক শিক্ষাও দেওয়া হয়। এই এত বড় একটা প্রতিষ্ঠানকে আপনারা দেখছেন, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ফজিলাতুল শেখ মোহাম্মদ মুতাআল্লিম গিয়াসউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠার পেছনে ওনার যে আত্মবলিদান এবং ওনার যে এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, আমরা সে সম্পর্কে ওনার কাছ থেকে সংক্ষিপ্ত এবং শুনবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমরা শুরু করছি আজকের এই আলোচনা সভা। সম্মানীয় শেখ, আমাদের দর্শকদের জানিয়ে দিন, তারা জানতে চায় আপনার সংক্ষিপ্ত পরিচয় যদি দেন তাহলে খুব উপকৃত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমি মোহাম্মদ মুতাআল্লিম গিয়াসউদ্দিন মাদানী। আমার বেসিক শিক্ষা আমাদের উত্তর দিনাজপুর থেকেই হয়েছে। এছাড়া আমি আলিমিয়াত করেছি জামিয়া ইসলামিয়া সানাবিল দিল্লি থেকে, এবং ফজিলতের শিক্ষা আমার হয়েছে জামিয়া মোহাম্মদিয়া মনসুরা মালেগাঁও মহারাষ্ট্র থেকে। সেখান থেকে ফরাগাতের পর 2000 সালে আমি জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা সৌদি আরব থেকে গ্র্যাজুয়েশন করি, এবং 2005-এ ওখান থেকে ফারিগ হয়ে জামিয়াতুল ইমাম আল বুখারী, যেটি তৌহিদ এডুকেশনাল ট্রাস্টের আন্ডারে চলে, সেখানে টানা 10 বছর ধরে টিচার এবং প্রিন্সিপাল পদে থেকেছি। এবং সেখান থেকে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া দিল্লি থেকে আমি আরবিকে অনার্সও করেছি। তারপরে আমি 2016 পর্যন্ত জামিয়াতুল ইমাম বুখারীতে থেকে আমার জুন মাসে 2016 জুন মাসে অ্যাক্সিডেন্ট হয়। তাতে আমি মোটামুটি 3 দিন ধরে অজ্ঞান থাকাই কিছু বুঝতে পারিনি। মোটামুটি 15-17 দিন পরে আমি বাড়ি আসার পর লোকের মুখে শুনলাম যে আপনার খবর হয়ে গেছিল যে আপনি মারা গেছেন। যাই হোক, আমি এইসব খবর শোনার পর আমাকে লাগলো যে আমি এতদিন যা দিনের খিদমত করলাম, হয়তো এতে আমার কিছু আরও কমই থেকে গেছে, যার জন্য হয়তো আমাকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করলেন যে না, তোমাকে আরও খিদমত করতে হবে। হয়তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিল, আমার হয়তো পাপও থাকতে পারে, সেটা মার্জনা করারও হয়তো হতে পারে। আমি আমার নিজের প্রশংসা টোটালি করতে চাই না। আমি ভাবলাম যে আমাকে সমাজের প্রতি খিদমতের প্রয়োজন আছে, এই চিন্তা করে আমি এই প্রতিষ্ঠান কায়েম করলাম। এতে আমি এইটাও চিন্তা করেছিলাম যে আমি যে প্রতিষ্ঠানটি কায়েম করব সেটি যেন ইউনিক হয়, এবং এমন প্রতিষ্ঠান হয় যাতে ছেলেমেয়েদের লাইফ যেন উজ্জ্বল হয়, দিনীভাবেও এবং দুনিয়াবিভাবেও। এমন না হয় যে আমার প্রতিষ্ঠান থেকে ছেলে 15-17 বছর পড়াশোনা করার পর বের হলো, ওর রোজগারের খুব চিন্তা, কি করবে দিশে পাই না। এটাও যেন না হয় যে ছেলে আমার এখানে হয়তো আসতেই পারলো না, ও স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ফারিগ হয়ে গেল, দিনের কোনো আলোই পেল না। আমি ভাবলাম যে আমার এখানে হিফজ থেকে নিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত যেন শিক্ষা হয়, এবং হিফজ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যত শিক্ষা হবে আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষা দান করে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে তাদের মাধ্যমে যেন আমরা সার্টিফিকেটও দিতে পারি। শিক্ষাটা যেহেতু আমরা দিয়ে দিচ্ছি, দিনী শিক্ষাও আমরা দিয়ে দিচ্ছি, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষাও আমরা দিয়ে দিচ্ছি, এবং বিষয়ভিত্তিক টিচারের মাধ্যমে শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা সরকারিভাবে ডিগ্রিটা দিতে যেহেতু পারছি না, ওই জন্য সরকারি স্কুল থেকে ডিগ্রিটারও আমরা ব্যবস্থা করেছি।
কিছুটা কামিয়াবি প্রদান করেছেন, এর জন্য আল্লাহ তাআলার অসংখ্য আমি শুকরিয়া আদায় করি এবং আল্লাহর নিকট আমি দোয়া করি যে আমি যে টার্গেট নিয়ে প্রতিষ্ঠান খুলেছিলাম সেই টার্গেটে যেন আমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হারে কামিয়াব করেন, এর জন্য আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি এবং আমি সমাজের নিকটও বলবো যে আমি আমার তরফ থেকে যা পেগাম বা মেসেজ দিব সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আপনাদের যদি মেসেজ বা পেগাম ঠিক লাগে, তার উপরে যদি আমল করেন, তাহলে আমার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ সফল হতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, আপনার এই সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা 2016 সালের আগস্ট মাসে। আচ্ছা শেখ, এই জামিয়া আল ফুরকান এত বড় একটি প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেছেন, নিশ্চয়ই এর পেছনে মহৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আমাদের দর্শকদের জানাতে চাই যে এই মহৎ উদ্দেশ্যটা কি, একটু জানিয়ে দেবেন। এই প্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্য হচ্ছে, আমি ওই সময় চিন্তা করলাম যে সময় প্রতিষ্ঠানের নির্মাণ হয় যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু না, সারা ভারতবর্ষে প্রতিষ্ঠান অনেক রয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে আমাদের প্রত্যেক গ্রামের ছোট ছোট মাদ্রাসা মক্তব পর্যন্ত অনেক প্রতিষ্ঠান, কিন্তু এই সব প্রতিষ্ঠান আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, নিজের জায়গাতে খুব ঠিক আছে, কিন্তু আরও কি ঠিক হতে পারে, এটা কি গুঞ্জাইশ আছে কি আছে না। তো আমি দেখলাম যে না, অনেকটাই স্কোপ রয়েছে একে আরও ঠিক করার, আরও ডেভেলপ করার, আরও উন্নতভাবে শিক্ষা দান করার। আমি নিজে চিন্তা করলাম যে আমি মুতাল্লিম মাদনী, তো জাস্ট আমি আরবি জানি, উর্দু জানি, আমি ইংলিশ কেন ভালো বলতে পারি না? আমি তো যথেষ্ট টাইম পাস করেছি, তাহলে আমি তো ইংলিশও ভালো বলতে পারতাম, আমার মধ্যে সায়েন্সেরও নলেজ হতে পারতো, আমি তো ডিএমও হতে পারতাম আমার জেলার। তো কি আমি হতে পারিনি, বাট আমার ছেলে মেয়েরা বা আমার সমাজের ছেলে মেয়েরা এই মাদ্রাসাতেই পড়াশোনা করে কি ডিএম হতে পারবে না? আমি চিন্তা করলাম যে না, হতে পারবে, এটার স্কোপ রয়েছে, সুবিধা রয়েছে, এটা আমাদের তৈরি করতে হবে। আমি এই জন্য এই প্রতিষ্ঠান নির্মাণ করলাম যে আমার সমাজের ছেলেরা যেন একই সঙ্গে হাফেজে কোরআন, আলেমে দ্বীনের সঙ্গে সঙ্গে ও একজন ভালো ইসলামিক স্কলারও হতে পারে, চাইতো ও একজন ডাক্তারও হতে পারে, চাইতো ও আইএস অফিসার হতে পারে, চাইতো ও আইপিএস অফিসার হতে পারে, চাইতো ও জাজ হতে পারে, লয়ার হতে পারে, কিছু হতে পারে। এই ধরনের আমাদের তৈরি করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানের এখনও প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি না করছি, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মাদ্রাসা শুধু মাদ্রাসার মানে আলিম তৈরি করেই থেকে যাবে। আমাদের যেগুলো মানে ভারতের যা রিকোয়ারমেন্ট বা ভারতের জনগণের যা রিকোয়ারমেন্ট, সেটা মাদ্রাসার প্রোডাক্ট দিয়ে ফুলফিল হবে না। এই জন্য মনে করলাম যে আমাকে মাদ্রাসার প্রোডাক্ট দিয়ে ভারতের রিকোয়ারমেন্ট এবং ভারতের জনগণের রিকোয়ারমেন্টকে পুরো করতে হবে। এটা হচ্ছে আমার মেন লক্ষ্য উদ্দেশ্য। মাশাআল্লাহ, আমরা শুনলাম এই জামিয়া প্রতিষ্ঠার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। এবার আমরা জানবো যে শেখ 2024-25 যে আগামী শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে আপনার প্রতিষ্ঠানে কোন কোন বিভাগে ছাত্রদের ভর্তি নেবেন? তার আগে আমি বলি যে এমনি সাধারণত মাদ্রাসার, ভারতবর্ষের মাদ্রাসার যেগুলো কনসেপ্ট রয়েছে, সেটি হচ্ছে যে রোজার পরের মাস, যেটা শাওয়াল মাস বলা হয়, সেখান থেকে আরম্ভ হয়ে শাবান মাসের 15 তারিখ পর্যন্ত সাধারণত মাদ্রাসাগুলো ছুটি হয়ে যায়, শুধু স্কুলগুলো খোলা থাকে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা আবার সেগুলো থেকে একটু আলাদা। আমাদের এখানে যেহেতু পড়াশোনা বেশি রয়েছে, সব বিষয়ের পড়াশোনা হচ্ছে, দ্বীনি এবং আধুনিক দুই ধরনেরই পড়াশোনা হচ্ছে, ওই জন্য আমাদের পড়ার পিরিয়ডটাও একটু লম্বা, ছুটির সংখ্যাটা অনেক কম। আমাদের সারা বছরে 30 থেকে 35 দিনের ছুটি হয় সারা বছরে, তার থেকে বেশি না। ওই জন্য আমাদের রমজান মাসেও প্রতিষ্ঠান খোলা রাখতে হয়। 20 রমজানে সাধারণত আমাদের মাদ্রাসা বা এই প্রতিষ্ঠান বন্ধ হয়, 20 রমজানে ছুটি হয়। এখন আমাদের প্রতিষ্ঠান খোলা আছে। এই শিক্ষাবর্ষে 2024 এবং 25 শিক্ষাবর্ষে আমরা হিফজ সহ প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সব কিছুতে ইনশাআল্লাহ ছেলে নিতে পারবো। শুধু ছেলে নিতে পারবো না, আমরা সানবিয়া সালিসা অর্থাৎ যেটা সার্টিফিকেটের বছর সেই বছরে, এবং ফজিলাত সানি এটাও সার্টিফিকেটের বছর এই বছরে, এই 2 বছর ছাড়া বাকি প্রত্যেক ক্লাসে এবং প্রত্যেক বিভাগে আমরা ইনশাআল্লাহ ছেলে নিতে পারবো। কারণ যে আমাদের এই বছরে ইনশাআল্লাহ 2023-এ আমরা 130টা বেডের জায়গা অতিরিক্তভাবে করেছি দোতলা হস্টেল বিল্ডিংয়ের দোতলায়। সেটিতে ইনশাআল্লাহ আমরা মোটামুটি 50 থেকে 60টা ছেলে নিতে পারবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, খুব ভালো। এতে আমাদের সমাজের সন্তানেরা এবং ছেলেমেয়েরা খুব উপকৃত হবে ইনশাল্লাহ। আচ্ছা শেখ, সাধারণত আমরা জানি যে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম বয়সের প্রয়োজন পড়ে। তো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের ভর্তি হওয়ার জন্য ন্যূনতম বছর কত রেখেছেন? কত বছর বয়সে ভর্তি নিতে পারবে? আমাদের এখানে নিম্নতম বছর 7 বছর, এমনি সরকারি হিসাবে অন ক্লাসের 6 বছরে ভর্তি হয়। ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে অন ক্লাসে তার বয়স যেন 6 হয়, কিন্তু আমরা 6টা রাখিনি, আমরা 7 বছরটা মানে করেছি আর কি, নির্ধারিত করেছি যে 7 বছরের ছেলে হলে আমরা ভর্তি নিব, তাকে আমরা হিফজে ভর্তি নিব তার, এবং সঙ্গে সঙ্গে তার 2 ক্লাসে ভর্তি হয়ে যাবে। আমাদের এখানে পোর্টাল এন্ট্রি আছে, সরকারি হিসাবে ভর্তি হয়। তো আমাদের হিফজে ওকে নিব এবং সরকারিভাবে মানে আমাদের প্রতিষ্ঠানে পোর্টালে ওর 2-এ ভর্তি হবে, যেহেতু ওর বয়স হচ্ছে 7 বছর। এই ছেলে আমাদের হিফজের সঙ্গে সঙ্গে ক্লাসও পড়তে থাকবে এবং হিফজ কমপ্লিট হবে, দর কমপ্লিট হবে, প্রাইমারিও কমপ্লিট হয়ে যাবে, তারপর হিফজ ছেড়ে ও চলে যাবে ক্লাসে, অর্থাৎ আপার প্রাইমারিতে যাবে এবং আস্তে আস্তে ওর পড়া কন্টিনিউ রাখবে। অর্থাৎ আমরা মানে 7 বছরের ছেলেকে প্রাধান্য দিই আর কি। 7 বছরে যদি কোনো গার্জেন নিজের ছেলেদের দিয়ে, তাহলে তাকে আমরা হাফেজে কোরআন, আলেমে দিন এবং একজন ভালো ইসলামিক স্কলার বানিয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের দর্শকদের এবার একটু জানিয়ে দেবেন যে বাচ্চারা যেখানে থাকছে, আধুনিক মানে পরিবেশে, একটু সুন্দর পরিবেশে থাকছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে আশা করি। তো এই যে খাওয়া দাওয়া এবং রাত্রি যাপনের যে শোয়ার ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটা কিভাবে একটু জানিয়ে দেবেন? দেখেন, আমাদের এটা মানে মাদ্রাসা বা জামিয়াতুল ফুরকান নাম হলেও এটা আমাদের মানে আবাসিক যেগুলো স্কুল বা মিশন হয় সেগুলো থেকে পরিকাঠামোতে টোটালি কম নয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখতে পাবেন বড় প্লেগ্রাউন্ড রয়েছে, খেলার মাঠ রয়েছে এবং আমাদের এখানে হস্টেল বিল্ডিং আলাদা, সেখানে প্রত্যেক ছেলে আলাদা আলাদা বেডে থাকে, প্রত্যেক ছেলেকে আলাদা আলাদা বেড দেওয়া হয়েছে। এবং এটাও আপনারা জেনে রাখবেন যে আমাদের হস্টেল বিল্ডিংয়ের প্রত্যেক রুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ক্লাসরুমের প্রত্যেক রুমে সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেক গেটে সিসিটিভি ক্যামেরা রয়েছে, বাউন্ডারির চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো আমাদের আলহামদুলিল্লাহ থাকার ব্যবস্থাপনা খুব সুন্দর। মসজিদের ভেতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানেই পড়াশোনা বা যেখানেই ছেলেদের সমাগম আছে বা বাইরের লোকের আসার সমাগম, সিসিটিভি ক্যামেরা দিয়ে তদারকি করা হয়, দেখা হয় সেটা। এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, তো আমাদের এখানে কিচেন রয়েছে, ডাইনিং হল রয়েছে। জাগিরের তো টোটালি স্কোপ নেই, চান্স নেই, ভেতরে থাকা ছেলে সব থাকে হস্টেলের ভেতরে। এবং গ্রাম থেকে যেগুলো আসে সেগুলোরও আমাদের ডাইনিং হলে সকালের নাস্তাটা তারা করতে হবে, এটা জরুরি। ডাইনিং হল রয়েছে, ওখানে ছেলে পরিষ্কার প্লেট নিয়ে, খানা নিয়ে টেবিলে বসে খেয়ে আবার প্লেট রেখে শুধু হাত ধুয়ে চলে আসবে। আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেক ছেলে মেয়েদের প্লেট কর্মচারী দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। ছেলেদের না প্লেট রাখতে হয় না পরিষ্কার করতে হয়, আর না মেয়েদেরই প্লেট রাখতে হয় না পরিষ্কার করতে হয়। কর্মচারী দিয়ে সেটার সেবা পরিদান করা হয়। যতটুকু সম্পর্ক রয়েছে খানার ব্যাপারটা, তো আমরা 4 বার খানা দিই। সকালে নাস্তা দিই 6:30টায়, মানে চা বিস্কিট অথবা ওই ছাতুর ঘোল এবং চা, এবং 9:30টাতে আমরা দিই ভারী নাস্তা, যাতে খিচুড়ি হয় কোনো দিন সুজি মুড়ি হয়, কোনো দিন চানা মুড়ি হয়, কোনো দিন সবজি মুড়ি হয়, চেঞ্জ করে দিই। এবং দুপুরে খানা দিই, মানে কোনো দিন হয়তো মাংস ভাত, কোনো দিন সবজি ভাত, কোনো দিন আন্ডা ভাত, কোনো দিন মাছ ভাত। এটা আমাদের প্রতিষ্ঠানের হিস্ট্রিতে, তারিখে কন্টিনিউ 2 দিন সবজি হয়েছে, এটা হয়নি, আর ইনশাআল্লাহ এটা হবে না। মাছ মাংস আন্ডার মধ্যে কিছু হয়, ডেলি না হলেও হয়তো একদিন না হলে দ্বিতীয় দিন হতেই হবে, এরকম আমাদের ক্রাইটেরিয়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা এটাকে মেনটেন করব এবং করে যাচ্ছি। বাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা এবার জানতে চাইব যে এই এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের কমতি নেই আশা করি। তো এই শিক্ষকজন যতগুলো রয়েছেন তাদের অনেকেই সৌদি আরব ইউনিভার্সিটি থেকেই আশা করি ফারাগাতে রয়েছেন। তো এই সংখ্যাটা কতটা একটু আমাদের দর্শকদের জানিয়ে দেবেন। সৌদি আরব থেকে যেগুলো শিক্ষক এখানে শিক্ষা প্রদান করছেন তাদের সংখ্যা আমাকে নিয়ে 9 জন টিচার শিক্ষক আমাদের সৌদি আরব ইউনিভার্সিটির ফারেগিনের মধ্যে থেকে। তার মধ্যে একজন ডক্টর রয়েছেন, যিনি জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা মদিনা ইউনিভার্সিটি থেকে
পিএইচডি করেছেন উলুমুল হাদিসে, এবং বাকি যেগুলো শিক্ষক রয়েছেন তাদের সংখ্যাও কম নয়। সেগুলো মোটামুটি মানে টোটাল আমাদের শিক্ষক সংখ্যা, শিক্ষক শিক্ষিকা সংখ্যা হচ্ছে 52 জন। টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা 52 জন। এর মধ্যে 9 জন হচ্ছে আমাদের জামিয়া ইসলামিয়া বা সৌদি আরবের ফারিগিনের মধ্যে, এবং বাকিগুলো আমাদের ভারতের যেগুলো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে সেখানকার ফারিগিনের মধ্যে। বাকি সব মাস্টার রয়েছে, কিন্তু এর আগে একটু আগে আমি বললাম আমাদের এখানে যেগুলো মাস্টারও রয়েছে সেই মাস্টারগুলো বিষয়ভিত্তিক মাস্টার। ধরুন যে ফিজিক্স পড়াচ্ছে সে ফিজিক্স অনার্স, যে বায়োলজি পড়াচ্ছে বায়োলজি অনার্স, যে ধরুন ইংলিশ পড়াচ্ছে ইংলিশ অনার্স, যে হিস্ট্রি পড়াচ্ছে হিস্ট্রি অনার্স, যে জিওগ্রাফি পড়াচ্ছে জিওগ্রাফি অনার্স, অর্থাৎ বিষয়ভিত্তিক মাস্টারগণ আমাদের এখানে নিযুক্ত রয়েছেন। এবং নন টিচিং স্টাফও আমাদের রয়েছে। নন টিচিং স্টাফের সংখ্যা মোটামুটি 15 থেকে 20 জন রয়েছে। আশা করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা সম্পন্ন এবং ট্রেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে একটি ছেলে বা একটি মেয়ের ভবিষ্যৎ কী হতে পারে একটু আমাদের দর্শকদের জানিয়ে দেবেন। দেখেন, এখান থেকে আপনার ছেলে মেয়ে বা যে কোনো গার্জেনের ছেলে মেয়ে পড়াশোনা করে কি হতে পারে এটা আমরা গার্জেনের রুচিটাকে আগে জানতে চাই। যখনই তার ছেলের ভর্তি হয় বা মেয়ের ভর্তি হয় আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে ও নিজের ছেলেকে বা মেয়েকে কি বানাতে চাচ্ছে। যদি ধরুন গার্জেন বলছে যে আমি একজন শুধু আলিম বানাবো, আমি শুধু আলিম চাই, তো ওই গার্জেনের ছেলেকে আমরা ভর্তি নিতে পারি না। এবং কেউ যদি বলে যে না আমি আপনার এখানে শুনছি যে ডাক্তার বানাচ্ছেন নাকি, তো ডাক্তার বানাতে চাইছে, যে না আপনার ছেলেকে আমরা ভর্তি নিতে পারবো না। আমরা ওই ধরনের গার্জেনের ছেলেকে নিই যারা বলে যে আমরা আমার ছেলেকে আলেমে দিন এবং ডাক্তার বানাবো, আলেমে দিন এবং ইসলামিক স্কলার বানাবো, আলেমে দিন এবং আমার ছেলে যেন অফিসার হয়, লয়ার হয়, জাজ হয় ভবিষ্যতে, এটা বানাবো। ওনাকে ওয়েলকাম করি, আমরা বলি মোস্ট ওয়েলকাম টু ইউ, আপনি আসুন, আপনার ছেলেকে আমরা আপনার ইচ্ছা অনুযায়ী তৈরি করব ইনশাআল্লাহ। আপনি আমাদের গাইডলাইনের সাথ দেবেন, ইনশাআল্লাহ আপনার ছেলে বা মেয়ে তৈরি হবে এখান থেকে। তো আমরা ধরুন কোনো গার্জেন আছে, ও হয়তো বললো যে আমি শুধু আলেমে দিন এবং হাফেজে কোরআন আলেমে দিন বানাবো, তো আমরা ওকে হিফজের সঙ্গে সঙ্গে ক্লাসে দিয়ে দিলাম। প্রাইমারি সেকশনটা 4-5 বছরের আমাদের আছে, ওটা ধরুন হিফজের সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে গেল, তাহলে একটার সঙ্গে একটা ফ্রি হয়ে যাচ্ছে, ওর টাইমটা বাঁচলো। 7 বছরে আমরা নিলাম, 3 বছরে যদি হয়ে যায় তাহলে 10 বছর হতে হতে ওর হিফজ এবং প্রাইমারি শেষ। যদি ধরুন ওকে আমি ওর একটু হয়তো টাইম বেশি লাগলো, 4 বছর লাগলো, তাহলে 11 বছর হতে হতে হিফজ এবং প্রাইমারি শেষ। আরও একটু বেশি লেগে গেল, মনে করুন 5 বছর লাগলো তাকে, তাহলে ওর 12 বছর হতে হতে হিফজ এবং প্রাইমারি শেষ। এবার ও ডাইরেক্ট আপার প্রাইমারিতে পড়াশোনা করবে আমাদের এখান থেকে, হিফজ কমপ্লিট করে এবং প্রাইমারি কমপ্লিট করে আপার প্রাইমারিতে 13 বছর বয়সে ভর্তি হয়ে গেল। তার 13 বছর বয়সে আমাদের এখানে মোটামুটি ধরুন 7 ক্লাসেও ভর্তি হবে। 7 ক্লাস সরকারি এজের সঙ্গেও এটা ম্যাচ করছে আলহামদুলিল্লাহ। এভাবে ওর শিক্ষা ইনশাল্লাহ জারি থাকবে, হাফেজে কোরআন হলো, আলেমে দিনও হয়ে যাবে। এবং আমরা এর সঙ্গে সঙ্গে তাকে মাধ্যমিকের যখন টাইম আসবে, অর্থাৎ আমাদের এখানে যখন 10th হবে, আমরা সিনিয়র মাদ্রাসা থেকে ওর রেজিস্ট্রেশন করি, ওখান থেকে আলিম দেওয়াই, এবং 12-এর ক্ষেত্রে ওকে সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল দেওয়াই, যেন এই ছেলে আমাদের 12-এর সার্টিফিকেট নিয়ে সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটিতে এবং ভারতের যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। যদি চাই যে না আমি কলেজে ভর্তি হব, তাহলে ডাইরেক্ট এখান থেকে 12-এর সার্টিফিকেট নিয়ে, যেটা সরকারিভাবে পাবে, সে ও কলেজে যে কোনো কলেজেও ভর্তি করতে পারে, গ্র্যাজুয়েশনে ভর্তি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ। আমরা ইতিপূর্বে আপনার মুখ থেকে জানতে পারলাম যে মানে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সার্টিফিকেটের মান্যতার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রদান করা হচ্ছে, এবং এও জানতে পারলাম যে এই শিক্ষা প্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড, মানে এখান থেকে শিক্ষা অর্জন করলে ছেলেরা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পারে। তো আমরা জানতে পারছি যে যখন অ্যাফিলিয়েশন আছে, তো এই শিক্ষা প্রতিষ্ঠানে কি কোনো ছেলে বা কতজন ছেলে এই পর্যন্ত মঞ্জুরি এসেছে আমাদের দর্শকদের জানাবেন একটু। যতটুকু এই প্রতিষ্ঠান থেকে ছেলে বাইরে যাওয়ার প্রশ্ন রয়েছে, তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান 2008 থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমরা পৌঁছেছি। এই প্রতিষ্ঠান 2022 সালের জুন মাসে জামিয়া ইসলামিয়া থেকে মুআদালা হয়েছে, ইকুইভ্যালেন্সি প্রাপ্ত হয়েছে একে,
এবং 2023 বর্ষের আমাদের ছেলেদের মধ্যে একজন ছেলের সেখানে ভর্তিও কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ, এবং 2023-এরই দ্বিতীয় লিস্টে আরও 2জন ছেলের তারশি মাবদাই হয়ে আছে, মানে বেসিক অ্যাডমিশন হয়ে আছে। এটা ফাইনাল হতে হবে, দ্বিতীয় লিস্ট যখন জারি হবে তাহলে এই 2জন ছাত্ররও ইনশাআল্লাহ নাম আসবে। এই 2জন ছাত্ররও ইনশাআল্লাহ জামিয়া ইসলামিয়াতে বা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা খুব খুশির খবর যে এখান থেকেও ছাত্ররা পড়াশোনা করে এই ভারতবর্ষে যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার সঙ্গে সঙ্গেও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ারও সুযোগ পায়। এবারে আমরা আপনার কাছে জানতে চাইব যে এই এত বড় শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় হয়তো অনেকে নাম জানে না, বা অনেকে নাম জানলেও পৌঁছাতে পারছে না। তো এই শিক্ষা প্রতিষ্ঠানে বা এই জামিয়াতে পৌঁছানোর বা আসার রাস্তা বা উপায় বা মাধ্যম কি একটু জানিয়ে দেবেন? এই প্রতিষ্ঠানে আসার জন্য যদি কেউ ট্রেন ওয়েতে আসে তাহলে ধরুন আমাদের নিয়ারেস্ট স্টেশন রায়গঞ্জ হচ্ছে, বারসই হচ্ছে, ডালখোলা হচ্ছে এবং কিশনগঞ্জ হচ্ছে। এই স্টেশনগুলো থেকে নেমে তাকে আসতে হবে দমোহনায়, এবং বাসওয়েতে যদি আসে তবুও যে কোনো অবস্থাতে ওকে আসতে হবে দমোহনায়। দমোহনা থেকে সব সময় যানবাহনের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে টোটো, অটো, কার সব কিছু পাওয়া যায়। ওখান থেকে কান্তিপাড় মোড় বলে একটি নাম আছে, ওখানে দোতলা মসজিদের পাশে নেমে পায়ে হেঁটে 3 মিনিটে আমাদের প্রতিষ্ঠান পৌঁছিতে পারবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আমাদের এই প্রোগ্রামের অনুষ্ঠানের সব শেষে এবং সব শেষ লগ্নে পৌঁছে গেছি। দিনী এবং আধুনিক এই শিক্ষা সম্পর্কে আমাদের বর্তমানে অভিভাবকদের আপনি কি মেসেজ দেবেন? সংক্ষিপ্ত আকারে একটু যদি জানিয়ে দেন ভালো হয়। এইটা প্রশ্ন সত্যি খুব সংক্ষিপ্তই প্রশ্ন, কিন্তু আমার মনের ভেতরে যা রয়েছে, থিঙ্কিং রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, এটা বলতে একটু টাইম লাগবে। তাহলে আমি তবুও সংক্ষিপ্ত বলারই চেষ্টা করব। আমি প্রত্যেক গার্জেনকে, যারাই ছেলে বা মেয়ের বাবা আছেন, সকলকে আমি বলতে চাইব, আপনারা সব ছেড়ে দিয়ে নিজের ছেলে এবং মেয়েকে তৈরি করার চেষ্টা করুন। আপনি নিজে যা হয়েছেন হয়ে গেছেন, আপনার খেলা খতম আছে। আপনাকে আর আপনি ভাববেন আপনি পড়াশোনা করবেন, তো এটা সম্ভবত আর মানে খুব ঠিক হবে না। আপনার ছেলেকে আপনি কি বানাতে চাচ্ছেন আগেই আপনি ডিসাইড করুন। আপনি কোনো সময় এটা ভাববেন নাই যে আমার ছেলেকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস বানাবো না। আপনি যদি বানান তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন নাস্তিকতার দিকে। আপনি মাথায় সবসময় এটা নিয়ে আসুন, আপনি বানাবেন ডাক্তার, বানান ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস সব বানান, আমি সব কিছুরই পক্ষে, কিন্তু দিনের সঙ্গে সঙ্গে বানান। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ডিএম হবে তো আমাকেও খুশি হবে, আমার প্রতিষ্ঠানের লাভ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার ছেলে যেন একজন আলেমে দিনও হয়। একজন আলেমে দিন যদি ডিএম হয়, একজন আলেমে দিন যদি লয়ার হয়, একজন আলেমে দিন যদি জাজ হয়, একজন আলেমে দিন যদি আইএস হয়, অফিসার হয়, এর চাইতে বড় ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার আপনার জন্য কিছু হবে না। আপনি সবচাইতে সৌভাগ্যবান হবেন। ওই জন্য প্রত্যেক গার্জেনকে, যাদের ছেলে মেয়ে পড়ার উপযুক্ত হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, আমি বলবো আপনি এখানে ওখানে যেখানে সেখানে এমনি উইদাউট এনি টার্গেট আপনি দিয়ে দেবেন, এটা কোনো সময় করবেন না। আপনি আগে টার্গেট নিন, আপনার লক্ষ্য উদ্দেশ্য আগে আপনি ডিসাইড করুন, তারপরে আপনি প্রতিষ্ঠানে দিন। আমি তো বলবো যে আপনি আপনার ছেলেকে সঠিকভাবে দুনিয়া এবং আখিরাত 2 অবস্থারই সম্পূর্ণ ব্যক্তি তৈরি করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আজই এনে আপনি ভর্তি করেন। আমি বলবো না যে আমাদের এখানে করুন, আপনি দেখুন যদি আমাদের ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে এবং করণদিঘিতে না, ভারতবর্ষে এই ধরনের কোনো প্রতিষ্ঠান পান, আপনি চোখ বন্ধ করে সেখানে গিয়ে দিয়ে আসুন। যদি না পান আপনি এখানে নিয়ে আসুন। আপনার ছেলে 7 বছর পার করবেন না, আপনি এটা ভাববেন না যে আমি 2, 4, 5, 7 বছর, ওর 10 বছর হতে হতে আমি একটু কেজি পেজিতে পড়িয়ে দিই, টিউশন দিয়ে দিই, বা স্কুল ইংলিশ মিডিয়ামে দিয়ে দিই বা বাংলা মিডিয়ামে দিয়ে দিই, একটু ইংলিশ জ্ঞান হয়ে যাক তারপরে মাদ্রাসাতে গিয়ে দিব না। আনবেন না আপনি এই ধরনের ছেলে। আপনি নিয়ে আসুন তাকে তার 7 বছরে।
আপনি 7 বছরের আগে ওকে মক্তবে পড়াতে পারেন, আপনি এজি কেজিতে পড়াতে পারেন, ঠিক আছে, কিন্তু 7 বছর আপনি অতিবাহিত করবেন নাই। আপনি 7 বছরে আপনি এখানে এনে দেন, এখানে আপনার ছেলেকে আমরা হাফেজে কোরআনও বানাবো, তার সঙ্গে সঙ্গে ও প্রাইমারিতেও পড়াশোনা করবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে শুনে খুশি হবে আমাদের এখানে 5 পর্যন্ত সরকারি পোর্টাল এন্ট্রি হয়, মানে 5 পর্যন্ত ধরুন এটা সরকারি প্রতিষ্ঠান, মানে মানের দিক দিয়ে, তাহলে আমরা আপনার ছেলেকে ডাইরেক্ট আমাদের পোর্টালেও অন্তর্ভুক্ত করতে পারছি, নীতিবদ্ধ করতে পারছি, এবং আপনার ছেলেকে যেভাবে হিফজের শিক্ষা দিচ্ছি ওকে ক্লাসেও এগিয়ে নিয়ে যেতে পারছি। 4টা জরুরি সাবজেক্ট আমরা হিফজের সঙ্গে সঙ্গে তাকে শিক্ষা দিয়ে দিই, যেন এইরকম না হয় যে ছেলের বয়স 12 বছর হয়ে গেল আবার ওকে ওয়ানে এনে দিতে হবে, ওয়ানে তো 6 বছর লাগবে, আর আপনার ছেলের বয়স 12 বছর, তো কী করে ওয়ানে ভর্তি হবে? ওই জন্য আপনি 7 বছরে, প্রত্যেক গার্জেনকে আমি অনুরোধ করব 7 বছরে আপনার ছেলেকে আপনি এনে দিন, আপনি ভর্তি করুন, আপনার ছেলে হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, ভালো ইসলামিক স্কলার হবে। আপনি যদি বলুন যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, সেটার ব্যবস্থা আমাদের কাছে রয়েছে, 8 পর্যন্ত পড়িয়ে নেওয়ার পরে আমরা ওকে ডাক্তারি লাইনে দিয়ে দিব। আপনি যদি বলুন যে না আমি আইএস আইপিএস বানাবো, তারও ব্যবস্থা আমাদের কাছে রয়েছে, সেটাও আমরা করব। আপনি যদি বলুন আমার ছেলেকে সবটাই নিব, সবটাই ইনশাআল্লাহ হবে। আপনি ছেলেদের দিন, এখানে ওখানে যেখানে সেখানে আপনি এলোমেলো যে না ওই জায়গাটাতে একটু সস্তা আছে ওখানে দিয়ে দিই, ওখানে একটু ফ্রিতে পড়া হচ্ছে ওখানে দিয়ে দিই, আপনি ওই সব চক্করে পড়তে যাবেন না। আপনি আজকে থেকেই জামিয়াতুল ফুরকানের সঙ্গে যোগাযোগ করুন, এখানে ছেলেদের ভর্তি দেন। আপনি এখানে না দিবেন তাতেও আমার কোনো আপত্তি নেই, আপনি ওই সব প্রতিষ্ঠানে ভর্তি দেন ছেলেদের যেই সব প্রতিষ্ঠান আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য নিজের মাথা মস্তিষ্ক সবসময় খাটাই, আপনার ছেলে মেয়ের যেন কুরবানি তারা যেন না দেয়, এইসব প্রতিষ্ঠানে দেবেন। শুকরিয়া, ভালো থাকুন এবং শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।